মধুপুর গ্রামে মুর্গ মশালার ঠেলা নিয়ে বসতো। ও মুর্গ মশালা বিক্রি করে সংসার চালাতো। ও মুর্গ মশালা ভাতের সাথে, রুটির সাথে, সবকিছুর সাথেই পাওয়া যেত। একদিন অভিনব মধুপুর গ্রামে হেঁকে হেঁকে মুর্গ মশালা বিক্রি করছিল। আসুন আসুন, অভিনবের হাতে মুর্গ মাসাল্লাম খেয়ে যান। এই স্বাদ আর কোথাও নেই। গরম গরম রুটির সাথে খান, নয়তো চাইলে ভাতের সাথে খান। মাত্র 80 টাকা প্লেট। অভিনব এভাবেই তার ঠেলায় মুর্গ মশালা বিক্রি করছিল। তখন তার কাছে একটি লোক আসে আর বলে, বলছি কি দাদা, ওই 80 টাকার মুর্গ মাসাল্লাম আমাকে 2 প্লেট প্যাক করে দিন। একটা দিন রুটির সাথে আর একটা দিন ভাতের সাথে। ঠিক আছে দাদা, আর একটুখানি অপেক্ষা করুন। মুর্গ মাসাল্লাম রান্না প্রায় শেষ হয়ে গেছে, মাত্র 10টা মিনিট লাগবে। আর তার মধ্যে আমি আপনার রুটি আর ভাত প্যাক করে রেডি রাখছি। আর সাথে তোমার ওই স্পেশাল চাটনিটা দিতে ভুলো না যেন। ওই চাটনিটার সাথে তোমার মুর্গ মাসাল্লাম খেতে আমার যেন একটু বেশি ভালো লাগে। যদি কিছু নাও থাকে, শুকনো রুটি আর ওই চাটনি দিয়েই আমি পুরো খাওয়া শেষ করে উঠতে পারি। এক্ষুনি দিচ্ছি দাদা, আপনি আমাকে শুধু 10টা মিনিট সময় দিন। অভিনব মুর্গ মশালা তন্দুরি রুটি আর ভাতের সাথে বিক্রি করে দেয়। ওই লোকটাকে এই দুটো জিনিসই একসাথে প্যাক করে দিয়ে দেয়। আর ওই লোকটাও জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। সারাদিন ওর ঠেলায় অনেক গ্রাহক এলো। সন্ধ্যের মধ্যে তার বেশ ভালো উপার্জন হলো। এই টাকা পয়সা নিয়ে সে যখন বাড়ি ফিরলো, ওর স্ত্রী তখন ওকে বলল, এ কি, আজও মাত্র 1500 টাকা উপার্জন করলে? আমি ভেবেছিলাম তোমার সাথে বিয়ে হলে আমি রাজরানীর মতো থাকবো, কিন্তু এখানে আসার পর আমার অবস্থা দেখো কি হয়েছে। না গো, আজকে রোজগার তো হয়েছে 2500 টাকা, কিন্তু তার থেকে আমি 1000 টাকা কালকের জিনিস কেনার জন্য রেখে দিয়েছি। তা না হলে কালকে ব্যবসা করব কি দিয়ে? আর তাছাড়া একটা কথা ভাবো, দিনে 1500 টাকা তো কম রোজগার নয়। না অভিনব, আমাদের বাড়িতে এখন দুটো বাচ্চা আছে, তাদের খেয়ালও রাখতে হয়, বুঝেছো? আর ওই যে তোমার মা, উনি তো 24 ঘন্টা অসুস্থ হয়েই রয়েছেন। ওনার ওষুধ আনতে অনেকগুলো টাকা খরচা হয়। আমাকে অন্তত 2000 দাও। অভিনব স্ত্রীকে খুব ভালোবাসতো আর সংসারটা পুরো সেই সামলাতো। সেই জন্য ও ওর সাথে আর তর্ক করে না। ও ওকে 2000 টাকা দিয়ে দেয় আর নিজের কাছে মাত্র 500 টাকা রাখে। আর মনে মনে বলে, কপাল ভালো আমি ওকে বলিনি যে আজকে আমার 3000 টাকা রোজগার হয়েছে। তা না হলে ওই টাকাটুকু রেখে দিত। মেয়েদের তুমি যত টাকাই দাও, ওদের যেন মন আর ভরে না। পরের দিন সকালে অভিনব আবার মুর্গ মশালা তন্দুরি রুটির ঠেলা নিয়ে বসে এবং হেঁকে হেঁকে বিক্রি করতে লাগে। আসুন আসুন, আজকে আবার নিয়ে চলে এসেছি আপনাদের পছন্দের মুর্গ মাসাল্লাম। চলে আসুন, গরম গরম মুর্গ মাসাল্লাম, রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান। হেঁকে হেঁকে বিক্রি করতে করতে সে নিজের মনে মনে বলে, আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি। সব সময় ভালো জিনিস দিয়ে রান্না করেছি, ন্যায্য দাম নিয়েছি। ছোটবেলা থেকে শুনেছি যে যারা ভালো কাজ করে তাদের সাথে ভালোই হয়। এমন যদি একটা উপায় থাকতো যাতে আমায় দামও বাড়াতে হতো না, অথচ আমার রোজগারটা একটু বাড়তো। এই বলে অভিনব আবার হেঁকে হেঁকে বিক্রি করছিল। ঠিক তখনই একটু দূরেই জাদু রঙিন রশ্মির উদয় হয় এবং সেখান থেকে এক মহিলা প্রকট হন আর বলেন, ও আচ্ছা, আজ এই মনুষ্যের সাহায্যের জন্য আমাকে পাঠানো হয়েছে। আমি প্রত্যেকদিন কোনো না কোনো ভালো মানুষের সাহায্য করি। আর আজকে পালা অভিনব মুর্গ মশালা তন্দুরি রুটি বিক্রেতার। কিন্তু আমি ওকে আমার জাদু দিয়ে সাহায্য করার সাথে সাথে নিজের বুদ্ধি প্রয়োগ করেও করব। ওই মহিলা এসে তন্দুরি রুটি আর মুর্গ মশালা চায়। যেই অভিনব ওকে তন্দুরি রুটি মুর্গ মশালা দেয়, তখন সেই মহিলা একটা তুড়ি মারে আর অভিনবর হাত আপনা আপনি কাঁপতে শুরু করে। আর তন্দুরি রুটি মুর্গ মশালার হাঁড়ির মধ্যে পড়ে যায় আর মশলায় তা ভিজে যায়। ক্ষমা করবেন দিদি, এই রুটিগুলো ভিজে গেছে। আমি আপনাকে এক্ষুনি গরম গরম রুটি বানিয়ে দিচ্ছি। এটাই তো ছিল ওই মহিলার জাদু। ওই মহিলা তখন হেসে অভিনবকে বলে, আরে অভিনব দাদা, রুটি সরানোর কি দরকার আছে? তরকারি দিয়েই তো খাবো, আর সেটাতেই তো ভেজে গেছে। আর আপনি কখনো ভেজা কুলচার বিষয়ে শোনেননি নাকি? সেটাও তো মশলা মাখিয়েই বিক্রি করা হয়। অভিনব এই কথাটা শুনে মাথা চুলকাতে শুরু করে দেয়। এরপর সে ওই মশলা মাখানো রুটি মুর্গ মশালা দিয়ে ওই মহিলাকে খেতে দেয়। যেই ওই মহিলা মুর্গ মশালা তন্দুরি রুটির সাথে খেলো, অমনি বলল, অভিনব দাদা, এতে তো তোমার খাবারের স্বাদ আরো বেড়ে গেছে গো। তোমার রুটি তো হাওয়া লেগে একটু শক্ত হয়ে যায় নিশ্চয়ই, কিন্তু দেখো, যে এই মশলা মাখিয়ে আমায় রুটি দিলে, এই রুটি একদম নরম রয়েছে। ওই মহিলা
এভাবেই অভিনবর প্রশংসা করতে করতে মুর্গ মশালা দিয়ে তন্দুরি রুটি খাচ্ছিল আর মনে মনে বলল, একে সাহায্য করার জন্য এবার একটু তো জাদু করতেই হয়। ওই মহিলা এই বলা মাত্রই এক নিমিষে তুড়ি বাজিয়ে সবাইকে স্তব্ধ করে দিল। তারপর মন্ত্র পড়ে ফু দিতে লাগলো। সেই ফুয়ের সাথে সাথে অভিনবর মুর্গ মশালা তন্দুরি রুটির গন্ধ ছড়িয়ে পড়ল আর গ্রাহকরা সেই গন্ধের টানে সেখানে এসে চাইতে লাগলো। শোনো ভাই, আমাকেও এরকম মশলায় ভেজা তন্দুরি রুটি দাও। তোমার মুর্গ মাসাল্লামের সাথে দারুণ লাগবে খেতে। আমার তো দেখেই জিভে জল এসে গেল। এই হ্যাঁ গো, সত্যি বলছি, তুমি আমাকেও না এই ধরনের রুটি দাও। এমনিতেই তন্দুরি রুটি এত শক্ত হয়ে যায়, আর তার মধ্যে আমার দাঁতে যা সমস্যা, খেতে খুব কষ্ট হয়। এবার অভিনব সমস্ত গ্রাহকদের এভাবে মুর্গ মশালা তন্দুরি রুটির সাথে দিয়ে দেয় আর সমস্ত গ্রাহকরা এটা খেয়ে ওর প্রশংসা করে। ওর আমাকে সন্দেহ হওয়ার আগেই আমার এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু এবার সবটাই এই অভিনব মুর্গ মশালা তন্দুরি রুটি বিক্রেতার উপর নির্ভর করছে যে ওর কাজ কি লোভ না করে করবে নাকি লোভে পড়ে যাবে। সন্ধে হতে হতে ওর কাছে অনেক তন্দুরি রুটি থেকে যায়, কিন্তু মুর্গ মশালা শেষ হয়ে যায়। তন্দুরি রুটি মুর্গ মশালায় ভিজিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এই অবস্থা দেখে বিরক্ত হয়ে সে নিজের মনে মনে বলে, কি কাণ্ড, আজকে তো তরকারি সব শেষ হয়ে গেল আর এতগুলো রুটি বেঁচে আছে। কি যে করি এগুলো নিয়ে, ফেরার পথে বরং পশুদের খাইয়ে দিই। অভিনব বাড়ি ফেরার সময় রুটি পশুদের খাইয়ে দেয় আর বাড়ি পৌঁছয়। বাড়ি পৌঁছে সে তার স্ত্রীর হাতে 4,000 টাকা দিয়ে দেয় এবং আনন্দের সাথে বলে, এই নাও আরতি, আজকে তুমি নিশ্চয়ই খুশি হয়েছো। আজকে পুরো 1 হাঁড়ি মুর্গ মাসাল্লাম বিক্রি করেছি। আর একটা মজার কথা জানো, আজকে আমি তন্দুরি রুটি মুর্গ মাসাল্লামের মশলায় ভিজিয়ে বিক্রি করেছি। সবাই পছন্দ করেছে। অভিনবর কথা শুনে আরতি খুশি হয় ঠিকই, কিন্তু ওর মনে লোভ জেগে ওঠে। ও তখন বলে, বাহ, আরে সেসব তো ঠিক আছে, কিন্তু এরকম করলে তো তরকারি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সে বিষয়ে কি কিছু ভেবেছো তুমি? হ্যাঁ গো, সে আমার ভাবা হয়ে গেছে। কালকে থেকে আমি 5 কিলোর জায়গায় 7 কিলো মুর্গ মাসাল্লাম বানাবো। একটা বড় হাঁড়ি কিনবো, আর অনেক বেশি গ্রাহকদের খাওয়াবো, আর আমার রোজগারও বেড়ে যাবে। আরে বোকা, এর থেকে তো ভালো হবে তুমি তোমার মুর্গ মশালার মধ্যে জল একটু বেশি করে মেশাও। এর ফলে তোমার পরিশ্রম কম হবে আর 5 কিলোর পরিবর্তে 7 কিলো তোমাকে করতেই হবে না। দেখো, এসব তুমি কি বলছো আরতি? এইভাবে আমি আমার গ্রাহকদের কখনো ঠকাতে পারবো না। আর গ্রাহকরা যদি একবার এইসব জানতে পারে, তাহলে তো কেউ আর আমার দোকানেই আসতে চাইবে না। আর তুমি তো জানো না যে আমাদের গ্রামে আরো 7 জন মুর্গ মাসাল্লামের ব্যবসা করে। আমাদের তো কপাল ভালো যে সবাইকে ফেলে গ্রাহকরা আমার হাতের রান্নাই খেতে আসে। তুমি না ভাবো একটু বেশি, জানো তো? এর থেকে বেশি যদি তুমি কাজ করো তাহলে আমরা জমিদারের মতো রাজত্ব করতে পারবো। তোমাকে যেটুকু বলা হয়েছে তুমি সেটুকু করো তো বাবু, আমার দিব্যি। তখন ওই জাদু মহিলা আবার অদৃশ্য অবস্থায় সেখানে প্রকট হয় আর এই সব কিছু দেখে নিজের মনে মনে বলে, দেখা যাক এবার অভিনব কতটা লোভ করে আর কাল কতটা জল মেশায়। এই বলে সে আবার উধাও হয়ে যায়। আরতির কথা মেনে নেওয়া ছাড়া অভিনবর কাছে আর অন্য কোনো উপায় ছিল না। পরের দিন যখন অভিনব তার বাড়িতে মুর্গ মশালা বানাচ্ছিল, তখন আরতির কথা মতো ও ওর মধ্যে একটু জল বেশি করে মিশিয়ে দিল। রুটিও একটু বেশি সংখ্যায় বানানোর জন্য আটা মেখে রাখলো আর নিজের মনে মনে বলল, ব্যাস, আটা মাখা হয়ে গেল। এবার দোকানে বসেই গরম গরম রুটি আর মুর্গ মাসাল্লাম বানিয়ে গ্রাহকদের খাওয়াবো। যাই, স্নানটা সেরে ফেলি, নয়তো দেরি হয়ে যাবে। এই বলে অভিনব মুর্গ মশালা কম আছে রান্না হওয়ার জন্য উনুনের উপর রেখে দিয়ে স্নানে চলে যায়। তখন আরতি রান্নাঘরে আসে আর মুর্গ মশালার কড়াইটা দেখে নিজের মনে মনে বলে, আমার স্বামীর মাথা থেকে সততার ভূত যাবে না, তাই একটা কাজ করি, এর মধ্যে আর একটু জল মিশিয়ে দিই। ও তো এটাকে এমনি কম আছে অনেকক্ষণ ধরে রান্না করবে, জল তো এমনিই টেনে যাবে, কে আর কি জানতে পারছে। যেই বলা সেই কাজ, আরতি আর একটু জল মিশিয়ে দেয় ওতে। এরপর বাড়ির অন্যান্য কাজ করতে সে চলে যায়। জাদু মহিলা অদৃশ্য হয়ে আবার সেখানে প্রকট হয়। অভিনব দেখছে অতটা লোভী নয়, কিন্তু ওর স্ত্রী খুব লোভী। কোনো ব্যাপার না, দেখা যাক এরপর কি হয়। এই বলে ওই মহিলা উধাও হয়ে যায় আর অভিনব কড়াই না দেখেই সেটা ঠেলার উপর রেখে দেয়।
মশালা দুটো জায়গায় ভাগ করে নেয় আর নিজের মনে মনে বলে, এখন তো দেখছি সব গ্রাহকেরা মশলায় চোবানো তন্দুরি রুটি খেতেই বেশি পছন্দ করছে। আমি বরং একটা কাজ করি, মুরগ মাসাল্লামটাকে দুভাগে ভাগ করি। কিন্তু যেই ওর ঠেলায় গ্রাহক আসে তখনও দেখে তন্দুরি রুটি যে মুরগ মশলার মধ্যে ও চুবিয়ে রেখেছিল সেই রুটিগুলো পুরো একেবারে গলে গেছে। সে তখন মনে মনে বলে, এ আবার কি, আমি তো আটা মাখার সময় এত জল দেইনি, তাহলে এরকম ভাবে রুটিগুলো ভিজে গেল কি করে? এ নিশ্চয়ই আরতির কাজ। বাড়ি গিয়ে ওকে আমি মজা দেখাচ্ছি, কিন্তু এখন আর কি করা, গ্রাহকদেরই খাওয়াই। এমনও হতে পারে গ্রাহকদের এটাই ভালো লেগে গেল। অভিনব সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিল আর গ্রাহকদের ওই অর্ধেক গলে যাওয়া মুরগ মশলা রুটি মুরগ মশলা দিয়ে দিয়ে দিল। কিন্তু গ্রাহকরা যেই ওটা খেলো অমনি নিন্দে করতে লাগলো। দেখো বাবা, হতে পারে আমার বয়স হয়েছে, কিন্তু আমি অতটা বোকাও নই। এই গলা গলা রুটিগুলো তুমি গ্রাহকদের খাওয়াচ্ছ? আসল কথাটা বলো দেখি বাবা, এটা কবেকার বানানো, কত বাসি, কেন ঠকাচ্ছ? আমাদেরই দোষ। মধুপুর গ্রামে এত মুরগ মশলা তন্দুরি রুটিওয়ালা আছে আর আমরা বারবার এর কাছেই আসি, তাই তো এইরকম খাবার দিচ্ছে। সমস্ত গ্রাহকরা ফিরে যায়, সন্ধে হয়ে যায়, কিন্তু অভিনবর এক প্লেটও মুরগ মশলা তন্দুরি রুটি বিক্রি হয় না। আর তন্দুরি রুটি দিয়ে বিক্রি করবে বলে লোভের বশে সে ভাত বানায়নি। মন খারাপ করে সে বাড়ি ফিরে আর আরতিকে খুব বকে। ওই জাদু মহিলাও অদৃশ্যভাবে প্রকট হয়। ওদিকে আরতি নিজের ভুল বুঝতে পেরে বলে, আমাকে ক্ষমা করে দাও, যার কাজ সেটা তারই করা উচিত, অন্য কারোর নাক গলানো ঠিক না। তুমি যেভাবে নিজের কাজ করছিলে সেটাই খুব ভালোভাবে করছিলে, আমি তাতে নাক গলিয়ে খুব খারাপ কাজ করেছি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আজকের পর আর কখনো এমনটা হবে না। এখনো পরিস্থিতি হাতের বাইরে যায়নি আরতি, আমি এখনো আমার গ্রাহকদের বলে বোঝাতে পারবো, কিন্তু আজকের পর থেকে তুমি আমার ব্যবসার কাজে প্লিজ এইভাবে আর বাধা দিও না। যাক, ভালো হয়েছে, এখানে আমাকে জাদু তুড়িও মারতে হয়নি আর জাদু ফুয়েরও দরকার পড়েনি। এই বিক্রেতার লোভী বউ দেখছি নিজেই শুধরে গেছে। অভিনব পরের দিন নিজের বুদ্ধি খাটিয়ে 7 কেজি মুরগ মশলা বানায় আর ঠেলায় নিয়ে বিক্রি করতে বেরিয়ে পড়ে। আস্তে আস্তে যে গ্রাহকরা রেগে চলে গিয়েছিল তাদেরও মন গলে, কারণ মধুপুর গ্রামে মুরগ মশলা তন্দুরি রুটি যারা যারা বিক্রি করে তাদের মধ্যে অভিনবর মুরগ মশলা তন্দুরি রুটি ছিল বেস্ট। ধীরে ধীরে ওর ব্যবসা আবার ভালোভাবে চলতে থাকে। আর আরতি, যে কিনা অভিনবকে অকারণে সবসময় কথা শোনাতো, সে শুধরে যায় আর অভিনব এখন যেটুকু টাকা দেয় তাতেই সে সন্তুষ্ট থাকে আর কখনো অভিনবর কাজে সে নাক গলায় না। আজকে নন্দু আর তার স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হয়েছিল এবং নন্দু স্ত্রী নন্দুকে বলে, কতবার বলেছি যে ডিম বিক্রি করা বন্ধ করো, অন্য কোনো কাজ করো না, এই ডিম বিক্রিতে কোনো লাভ নেই। কিন্তু তুমি তো কথাই শোনো না আমার, খালি হাতে বাড়িতে শুধু চলে আসো ড্যাং ড্যাং করে। বাড়িতে না কোনো মশলা আছে না কোনো রেশন পাতি আছে, আমি রান্নাটা করব কি করে? একটু বলতে পারো কি হাওয়া দিয়ে কি রান্না হয়? সবাইকে তো আর না খাইয়ে রাখতে পারি না। লীলা, তুমি রোজ এই এক জিনিস নিয়ে কেন আমার সঙ্গে ঝগড়া করো বলো তো? ডিম বিক্রি করে যত টাকা রোজগার করি সবই তো তোমার হাতে এনে তুলে দেই আমি, তাও তুমি আমার সাথে সারাক্ষণ খিটখিট করো। ডিম বিক্রি করা যদি বন্ধ করে দিই তাহলে আমি কি কাজ করব বলো তো? আমি তো অন্য কোনো কাজ করতেও পারি না, অন্য ব্যবসা করতে তো টাকার প্রয়োজন। সেসব আমি কিচ্ছু জানি না, অন্তত বাজারটুকু তো করবে তুমি নাকি? নইলে আমরা খাবোটা কি? টাকা তো তোমার হাতেই দেওয়া আছে, যাও না গিয়ে বাজার থেকে একটু চাল নিয়ে এসো, আমরা না হয় আজকে শুধু ভাতই খাবো। গত 3 দিন ধরে আমি আর আমার মেয়ে শুধু ওই ভাতটুকুই তো খাচ্ছি গো। না তার সাথে খাচ্ছি কোনো ডাল আর না খাচ্ছি সবজি। কোনো মানুষ শুধু শুধু ভাত কতদিন খাবে? তোমার সঙ্গে আজকাল কথা বললেই ঝগড়া হয়। এই বলে নন্দু সেখান থেকে চলে যায় আর লীলা কাঁদতে থাকে। তখন তার মেয়ে পিঙ্কি তার কাছে আসে আর বলে, কেঁদো না মা, আমরা শুধু শুধু ভাতই খেয়ে নেব, তুমি শুধু বাবার সাথে ঝগড়া করো না। এরপর লীলা শুধু ভাত রান্না করে আর সেটাই খেতে দেয়। এমন সময় নন্দু সেখানে ডিম নিয়ে চলে আসে আর লীলাকে সেই ডিম দিয়ে বলে, লীলা, আমি বাবুর কাছে গিয়েছিলাম, ওনার থেকে দুটো ডিম চেয়ে এনেছি, এটা রান্না করো, আজকে আমরা বেশ মজা করে ডিমের ভুজিয়া দিয়ে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, অন্তত আজ ভাতের সাথে একটু ডিম তো খেতে পাবো। একটু অন্যরকম খেলাম।
লীলা ওই দুটো ডিম দিয়ে ডিম ভাজা করে ফেলে। তারপর সবাই ওই ডিম ভাজার সাথে ভাত খেয়ে নেয়। এইভাবে সময় কাটছিল। এমনই একদিনের কথা, নন্দু তার শেঠ ধনীরামের কাছে ডিম কিনতে যায়। তখন ধনীরাম নন্দুকে দেখে বিড়বিড় করে বলে, আরে আয় নন্দু আয়, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। দেখ, আজকে তোকে আমি ডিম দিচ্ছি বটে, কিন্তু এই ডিমের ব্যবসা আমি বন্ধ করে দিচ্ছি। ডিমের ব্যবসা বন্ধ করে দিচ্ছেন? কিন্তু কেন বাবু? আর আপনি যদি ডিমের ব্যবসা বন্ধ করে দেন, তাহলে বলুন তো বাবু, আমি কার থেকে ডিম কিনে বিক্রি করব? এই গ্রামে তো একমাত্র আপনিই আছেন যার থেকে আমি ডিম কিনে বিক্রি করতে পারতাম। আরে তাহলে করবোটা কি আমি? তোর জন্য কি আমি সারা জীবন ধরে শুধু ডিমই বেঁচে যাব? আমার ছেলে পড়াশুনো শিখে শহর থেকে ফিরেছে। ওর এখন ইচ্ছে যে আমার সঙ্গে বড় কোনো একটা ব্যবসায় যোগ দেবে। আর সেই ব্যবসার জন্য আমাদের বেশ বড় একটা জায়গার প্রয়োজন। তাই তো এখান থেকে ডিম টিম সব বিক্রি করে দিয়ে আমরা জায়গাটা খালি করছি। আজকের পর থেকে তুই আমার এখানে আর ডিম কিনতে আসিস না। আর হ্যাঁ শোন, আমার এখানে 3টে দেশি মুরগি আছে। তুই বরং ওগুলো বাড়ি নিয়ে যা, ভালো করে রান্না করে খাওয়া দাওয়া করিস। নন্দু আর করতই বাকি, সে 3টে দেশি মুরগিকে সাথে করে নিয়ে আসে আর আবার ডিম বিক্রি করা শুরু করে। রাতে এই দেশি মুরগি সে তার বউকে দিয়ে দেয় এবং সব কথা তার স্ত্রীকে বলে। কাল থেকে বাবু আর ডিম বিক্রি করবে না, তাহলে তো আমি আর ডিম কিনতেই পারবো না। মনে হচ্ছে আমায় অন্য কোনো কাজ খুঁজতে হবে। তুমি বরং এই 3টে দেশি মুরগিকে ভালো করে খাবার দাবার খাওয়াও। আমরা 3 দিন 3টে মুরগি ভালো করে রান্না করে খাবো। বেশ ঠিক আছে, অন্তত এই সুযোগে আমরা দেশি চিকেন তো খেতে পারবো। নয়তো আমাদের কি আর সেই ভাগ্য আছে যে দেশি চিকেন খাবো? এগুলোর তো এমনিতেও শুনেছি অনেক দাম। পরের দিন লীলা এদের মধ্যে থেকে একটা দেশি মুরগি কাটলো আর রান্না করে ফেললো। ওরা সবাই খেতে বসেছিল। এমন সময় সেখানে আসে পাড়ার এক দিদি আর লীলাকে বলে, লীলা দিদি, আমার বাড়িতে না হঠাৎ অনেক আত্মীয় স্বজন চলে এসেছে আর বাড়িতে না রান্না শেষ হয়ে গেছে। তোমার বাড়ি থেকে কি সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে। একটু খাবার দাও না গো, যাতে অন্তত অতিথিদের খাওয়াতে পারি, নয়তো আমাদেরকে কথা শুনতে হবে, বুঝতেই তো পারো। ঠিক আছে গো দিদি, আজ আমি না বাড়িতে দেশি চিকেন রান্না করেছি আর ভাতও করেছি। আমি তোমাকে সেটাই দিয়ে দিচ্ছি। আর এমনিতেও আমাদের তো না খেয়ে থাকার অভ্যেস রয়েছে। মায়া লীলাকে ধন্যবাদ জানিয়ে দেশি চিকেন আর ভাত নিয়ে চলে গেল। পরের দিন মায়া লীলার বাড়িতে এলো আর বলল, দিদি, কালকে আপনি যে দেশি চিকেন আর ভাত দিয়েছিলেন না, আমার বাড়ির আত্মীয়রা খুব পছন্দ করেছে। এই 500 টাকাটা নাও তো। কালকের মতো এই দেশি চিকেন আর ভাত আজকেও বানিয়ে দাও না গো। আমি আমার আত্মীয়দের সাথে একটু বাজারে ঘুরতে যাচ্ছি। যতক্ষণে আমরা ফিরছি তুমি একটু খাবার তৈরি করে দিও। এই শুনে লীলা খুব খুশি হলো, কারণ মায়াকে খাবার দেওয়ার পরেও ওদের কাছে অনেকটাই খাবার ছিল আর ওদের কোনো খরচাও হয়নি। মায়া যাওয়ার পর লীলার মেয়ে পিঙ্কি বলে, মা, আমার কাছে না দারুণ আইডিয়া আছে। তুমি দেশি চিকেন আর ভাত রান্না করে বিক্রি করলে অনেক টাকা উপার্জন করবে। তখন সেখানে নন্দু চলে আসে। ওকে দেখে লীলা বলে, কোনো কাজকর্ম পেলে? না গো, কোথাও কোনো কাজ পেলাম না। আমার তো মাথায় ঢুকছে না আমি কি করব, কি করে সংসার চালাবো। তখন লীলা মায়ার দেওয়া 500 টাকা নন্দুকে দিয়ে দেয় আর সব কথা বলে। নন্দু এই শুনে খুব খুশি হয়। তারপর লীলা চিকেন ভাত বানায় আর মায়াকে দিয়ে দেয়। পরের দিন পাড়ার অন্য আরেকজন মহিলা ওদের বাড়িতে আসে আর বলে, বোন লীলা, মায়া তোমার দেশি চিকেন আর ভাতের খুব প্রশংসা করেছে। ওর প্রশংসা শুনে আমারও খুব খেতে ইচ্ছে করছে। এই তুমি আমার জন্য দেশি চিকেন আর ভাত রান্না করে দাও তো। এই নাও 500 টাকা। আর আজকে রাতে আমাদের জন্য রান্না করিয়ে পাঠিয়ে দিও। এই শুনে লীলা খুব খুশি হলো। ও আরেকটা মুরগি কাটলো আর সেটাকেও রান্না করে ফেললো। তারপর 1000 টাকা নন্দুকে দিয়ে বলল, শোনো, তুমি একটা কাজ করো, এই 1000 টাকা দিয়ে 2-3টে দেশি মুরগি আর মশলা কিনে নিয়ে এসো। আরে লীলা, তুমি কত মুরগি খাবে? টাকা বেঁচেছে যখন সঞ্চয় করো। এইভাবে টাকাগুলো কেন নষ্ট করছো তুমি? আরে তুমি আমার কথাটা বুঝলে না। পিঙ্কি তখন বলে, কিন্তু মা, আমি বুঝতে পেরে গেছি তুমি দেশি চিকেন আর ভাত রান্না করে বিক্রি করতে চাও। হ্যাঁ মা, আমি রান্না করব, কিন্তু বিক্রি করবে তোর বাবা, কারণ আমাদের বাড়ির মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে কোনো কাজ করে না মা। নন্দু সবটা বুঝে গেল। সে চট করে বাজারে গেল আর 2-3টে মুরগি আর কিছু মশলা কিনে নিয়ে এলো। লীলাও চটপট চিকেন রান্না করলো আর সাথে ভাতও করলো এবং নন্দুকে দিতে দিতে বলল, শোনো না,
আজকে তুমি দেশি চিকেন আর ভাত বিক্রি করো। আমার সম্পূর্ণ বিশ্বাস যে তোমার ব্যবসা চলবে। প্রতিবেশীরা যখন আমাকে রান্না করার কথা বলছে, আমাকে 500 টাকা দিয়ে যাচ্ছে। যদি এই খাবারই আমরা ঠেলায় সস্তায় বিক্রি করি, তাহলে লোকে লাইন দিয়ে খাবে। নন্দু দেশি চিকেন আর ভাত বিক্রি করা শুরু করে দিল আর চিৎকার করে করে বিক্রি করা শুরু করলো। দেশি চিকেন আর ভাত খেয়ে যান, গরম গরম দেশি চিকেন আর ভাত। একবার খেলে বারবার এখানেই খেতে আসতে হবে। আসুন খেয়ে যান ঘি দিয়ে রান্না করা দেশি চিকেন আর ভাত। সেই সময় সেখান দিয়ে মায়া তার এক বান্ধবীর সাথে একটা জায়গায় যাচ্ছিল। ও নন্দুর ঠেলার সামনে আসে আর বলে, আরে বাহ নন্দু দাদা, আপনি দেশি চিকেন আর ভাতের ঠেলা নিয়ে বসেছেন। এটা খুব ভালো করেছেন। এমনিতেও আপনাদের বাড়ির দেশি চিকেন আর ভাত খেতে আমার এত ভালো লাগে। একটা কাজ করুন না, আমাদের সবাইকে 1 প্লেট করে এই খাবারটা দিয়ে দিন তো। নন্দু আর দেরি না করে ওদের সবাইকে 1 প্লেট করে দেশি চিকেন আর ভাত দিয়ে দিল। সবাই এই খাবার খেলো আর সবার খুব ভালো লাগলো। মায়ার বান্ধবী শোভা বলে, মায়া একদম ঠিক কথা বলতো। এই দেশি চিকেন আর ভাত খেতে কি ভালো কি ভালো। দাদা একটা কাজ করুন তো, 2 প্লেট এই খাবারটা প্যাক করে দিন। আমিও আমার বাড়ির লোকদেরকে একটু খাওয়াই। মায়ার সমস্ত বান্ধবীরা গ্রামের সবাইকে এই দেশি চিকেন আর ভাতের প্রশংসা করে। গ্রামের সবাই এক এক করে দেশি চিকেন আর ভাত খেতে চলে আসে। ধীরে ধীরে নন্দুর দেশি চিকেন আর ভাতের ঠেলা বিখ্যাত হয়ে যায়। নন্দুদের অবস্থারও এখন উন্নতি হয়েছে। একদিন শেঠ ধনীরাম নন্দুর কাছে আসে আর বলে, বাবা নন্দু, তোকে একটা কথা বলতে এসেছিলাম। দেখ না, আমার ছেলের সব বিজনেস আইডিয়া ফ্লপ করে গেছে। তাই আমি আবার ওই ডিমের ব্যবসায় ফিরে যাচ্ছি। তুই বরং কাল থেকে আবার আমার থেকে ডিম কিনে বিক্রি করিস। ক্ষমা করবেন বাবু, আমার এখন আর ডিম বিক্রি করার কোনো রকম প্রয়োজন নেই। আমার দেশি চিকেন আর ভাতের ব্যবসা খুব ভালো চলছে। আর বাবু, আপনাকে সত্যি অনেক ধন্যবাদ। এই দেশি চিকেন আর ভাতের ব্যবসাটা সেই আপনার দেওয়া মুরগি দিয়েই কিন্তু শুরু করেছিলাম। সে না হয় বুঝলাম নন্দু, কিন্তু আমার ডিমের ব্যবসার তাহলে কি হবে বলতো? সে আমি কি বলবো বলুন তো বাবু, কিন্তু ডিম আমি আর বিক্রি করছি না। এই শুনে ধনীরামের মন খারাপ হয়ে যায় আর ও ওখান থেকে চলে যায়। নন্দুও তার ঠেলা বন্ধ করলো আর বাকি চিকেন আর ভাত নিয়ে তার স্ত্রীকে দিয়ে দিল। ওর স্ত্রী লীলাও খুশি হয়ে সেই চিকেন আর ভাত নিয়ে নিল। সবাই একসাথে সেই চিকেন আর ভাত খেলো আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।